জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে মিছিলের ঘোষণা আরএসএসের, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কি ভাবছে কমিশন প্রশ্নে সিইসি যা বলছেন। প্রিয় দর্শক, পুরো রিপোর্টটি উপস্থাপন করছি, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। থাকছে পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। জানাবো, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে, কর্নেল অলি আহমদ। এবং সর্বশেষ জানাবো, দেশের 1 ইঞ্চি জমিও কাউকে ছাড় দেব না, হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন অভিমুখে মিছিলের ঘোষণা আরএসএসের। ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে দেশটির উগ্রপন্থীদের সংগঠন আরএসএস। বাংলাদেশে কথিত সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে তারা এ কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আরএসএসের এক কর্মকর্তা বলেছেন, প্রতিবেশী দেশ হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিপীড়নের বিরুদ্ধে আগামী সপ্তাহে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে একটি প্রতিবাদ মিছিল বের করব। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে আরএসএস দিল্লি ইউনিটের মিডিয়া ও যোগাযোগ বিভাগের সহ ভারপ্রাপ্ত কর্মকর্তা রজনীশ জিন্দাল বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে পালিত 10 ডিসেম্বর দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ দূতাবাসের দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে। জিন্দাল আরও বলেন, বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান অত্যাচারের জন্য সমগ্র ভারতের জনগণ বিক্ষুব্ধ। এদিকে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর অপপ্রচার সহ কয়েকটি ইস্যুতে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করা হয়েছে। দুই দেশের সম্পর্কের ইতিহাসে প্রথমবারের মতো এমন শক্ত পদক্ষেপ নিল বাংলাদেশ। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা হাই কমিশন। এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন ভিসা দেওয়া নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, কলকাতা ও ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দিল্লি ও আসামের ক্ষেত্রে একই রকমের নির্দেশনা আসতে পারে। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দী সময়ে দুই দেশের দ্বিপাক্ষীয় কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করছেন কেউ কেউ, যার ফলে এমন নির্দেশনা। গত বুধবার এক সংক্ষিপ্ত নোটিশে কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুল রহমান ও ত্রিপুরার সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদকে অনির্দিষ্টকালের জন্য ঢাকায় ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 24 ঘন্টার নোটিশে সাড়া দিয়ে বৃহস্পতিবার তারা ঢাকায় ফেরেন। এদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ভারতও দুঃখ প্রকাশ করেছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত 7 জনকে গ্রেপ্তার সহ 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ভোটে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কি ভাবছে কমিশন প্রশ্নে সিইসি যা বলছেন। বিনা ভোটে বা ডামি নির্বাচনের কারণে কয়েক দফা ভোট দেয়া থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ ভোটাররা। সামনের বার যে কোনো মূল্যে সেগুলোর পুনরাবৃত্তি হতে দিতে চায় না নির্বাচন কমিশন। এর মধ্যে গত 3টি নির্বাচনে এই বিনা ভোট বা ডামি নির্বাচনে জয়ী হওয়া আওয়ামী লীগ জুলাই অভ্যুত্থানে গণহত্যার অভিযোগ নিয়ে ক্ষমতাচ্যুত হয়। নিবন্ধিত এই দলটিকে বাদ দেয়া না দেওয়ার বিষয়ে কি ভাবছে ইসি, অথবা তাদের অংশগ্রহণের সম্ভাবনা কেমন দেখছেন তারা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন যমুনা নিউজকে বলেন, আওয়ামী লীগকে আনা বা না আনার বিষয়ে একটি ফয়সালা হবে। আমাদের তরফ থেকে ওই বিষয়ে এখন প্রিম্যাচিউর মন্তব্য করতে চাই না। এ নিয়ে বিতর্ক চলছে, তা দেখি কোথায় গিয়ে শেষ হয়। শুনেছি কেউ আদালতে গেছেন এই ইস্যুতে, রায় যদি আসে আমাদের তাই অপেক্ষা করতে হবে একটু। আওয়ামী লীগের পতনে বড় ভূমিকা শিক্ষার্থীদের,
এখন তারা নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে সক্রিয়। শোনা যাচ্ছে রাজনৈতিক দল গঠনের কথাও। সিইসি বলেছেন, আইন প্রক্রিয়া সম্পূর্ণ করে যে কেউ দল গঠন করতে পারে, তবে কোনো দলকেই বিশেষ চোখে দেখা হবে না। তিনি আরও বলেন, কারো জন্য বিশেষ সুবিধা নেই। আমি মনে করি ওটাই তো বিশেষ সুবিধা, জনগণ যদি তাদেরকে সমর্থন দেয় এবং তাদেরকে ভোট দেয়। আগে তো মানুষ ভোট দিতেই পারেনি। নতুন কমিশন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নয়, সুযোগ হিসেবে দেখছে। মানসিকভাবে তারা প্রস্তুত আছেন বলেও জানান সিইসি। তিনি আরও জানালেন, শেষ বয়সে ভালো কিছুই করতে চান, এজন্য সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তার কমিশন। পালিয়ে যাওয়া শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন স্থানে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং আগামী 8 ডিসেম্বর রোববার তিনি লন্ডনে আরও একটি অনুষ্ঠানে টেলিফোনে অংশগ্রহণ করবেন। বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে ইউরোপের 2টি দেশে একইভাবে বক্তব্য দিয়েছিলেন তিনি। এসব বক্তব্য দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছেন বলেও মনে করছে বিএনপি। মূলত গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কিছু ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও সেগুলো সত্যই তার কথোপকথন কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে সেই রেকর্ডগুলোতে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নানা ধরনের রাজনৈতিক নির্দেশনা দিতে শোনা গেছে তাকে। কিন্তু ওই সব ফাঁস হওয়া কল রেকর্ডগুলোকে বাদ দিলে শেখ হাসিনাকে এবারই জনসম্মুখে বক্তব্য দিতে দেখা যাচ্ছে। তার এই বক্তব্যের অর্থ কি এমন যে শেখ হাসিনা আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন? বাংলাদেশ ও ভারতের মাঝে বর্তমানে যে ধরনের টানাপোড়েনমূলক সম্পর্ক চলছে, এর মাঝে হঠাৎ করে শেখ হাসিনার সরাসরি বক্তব্য দেওয়ার বিষয়টিতে অনেকেই মনে করছেন যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বিরতি ভেঙে ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। যদিও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বরাবরই রাজনীতিতে আছে, তার নতুন করে ফিরে আসার তো কিছু নাই। নিউ ইয়র্কে শেখ হাসিনা তার বক্তব্যে যেসব দাবি করেছেন সেসবের অন্যতম ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে এবং তিনিও তার বোন শেখ রেহানাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল ইত্যাদি। শেখ হাসিনা যা যা বলছেন তা তার দেশের স্বার্থে বলছেন উল্লেখ করে মিস্টার চৌধুরী আরও বলেন, দেশ এখন দুর্বৃত্তদের হাতে চলে গেছে। দেশকে, দেশের মানুষকে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা আওয়ামী লীগের নৈতিক দায়িত্ব, কারণ আওয়ামী লীগ এই দেশের সৃষ্টির সঙ্গে জড়িত। এদিকে বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব ধরনের বক্তব্য, বিবৃতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও চলতি বছরের আগস্টেই সে আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। যদিও শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে আদেশের সমালোচনা করে মিস্টার চৌধুরী বলেছেন, এটি বাক স্বাধীনতা হরণ। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এই ধরনের নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে। আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে। কর্নেল অলি আহমদ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ। তিনি বলেন, আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচাররা বসে আছে, সেটা সঠিক নয়। স্বৈরাচারদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্তর পুলিশ ও প্রশাসনে বসে আছে। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব অবস্থানে রয়েছে।
আমি ডক্টর ইউনূসকে বলবো, আর কাল বিলম্ব না করে স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের বদলি কোনো সমাধান নয়, চাকরি থেকে বাদ দিতে হবে। দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের দোসরদের কাছেও কোটি কোটি টাকা আছে। এটা শেখ হাসিনা নিজেও বলেছেন, তার পিয়নের কাছে 400 কোটি টাকা রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে অংশ না নিয়ে ফিরে যাওয়ার প্রসঙ্গে অলি বলেন, যে কোনো কারণেই হোক আমরা সেখানে উপস্থিত থাকতে পারিনি, যার জন্য সরকারের একজন উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন আগামীতে এ ধরনের ঘটনা ঘটবে না। সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না।